স্বামীকে বেশি বাড়তে দিবি না। সে কখন কোথায় যাচ্ছে, টাকা পয়সা কোথায় খরচ করছে, সব পাই টু পাই হিসাব নিবি। মায়ার মা হাসি মুখে ফোনের ওপাশে থাকা মায়াকে কথাগুলো বলছে। মায়া কথাগুলো শুনে বলে, এতে যদি ও বিরক্ত হয়। মায়ার মা বলল, বিরক্ত হবে কেন? তুই ওর স্ত্রী, সবকিছু জানা তোর দায়িত্ব। স্বামীকে একদম ছাড় দিবি না, এইসব বিষয়ে ছাড় দিলে বেশি বেড়ে যাবে। মায়ের কথা শুনে মায়া আর বেশি কথা বাড়ায় না, সে সম্মতি জানায়। মায়ার মা মায়াকে সুন্দরভাবে বুঝিয়ে বলে, সংসারটা তোর, সেই সংসারে অন্য কারো শাসন একদম মেনে নিবি না। তোর শাশুড়ি তোকে দিয়ে কোনো কাজ করাতে চাইলে তার কথা একদম শুনবি না। তবে হ্যাঁ, তোর স্বামী যখন সামনে থাকবে তখন তার প্রতি অনেক ভক্তি শ্রদ্ধা দেখাবে। পুরুষ মানুষ হাতে রাখার জন্য এসব চলাকলা জানা জরুরি। মায়া বলল, আচ্ছা মা, তুমি যেমন বলবে আমি তেমনই করব। মায়ার সম্মতি পেয়ে মায়ার মা খুশি হয়। তিনি মেয়েকে আরও অনেক কিছু বোঝায়। মায়াও তার কথা শুনে কাজ করে, যার ফলে ইদানিং তার স্বামীর সাথে বেশ ঝামেলা হচ্ছে। তার স্বামী তার অতিরিক্ত নাক গলানো পছন্দ করে না। মায়া তার মায়ের কথা শুনে এমন অবস্থা হয়েছে যে সে তার স্বামী পলাশ যদি এক কাপ চা খেতেও বাইরে যায় তবে সেটারও জবাবদিহিতা চায়। এসব নিয়ে পলাশের সাথে ঝামেলা হলে মায়া তার মাকে ফোন দেয়, কান্নাকাটি করে বলে, মা, পলাশ আমাকে কোনো কিছুর হিসাব দিতে চায় না, সে আমার সাথে এই নিয়ে তর্ক করে। মায়ের মা বলে, কি, তোর সাথে তর্ক করেছে? নিশ্চয়ই কোনো ঝামেলা পাকাচ্ছে, নয়তো সামান্য বিষয় নিয়ে তর্ক কেন করবে? মায়াও তার মায়ের কথায় সম্মতি জানায়, তারও এটাই মনে হয়। মায়ার মা তাকে বলে, হয়তো তোর স্বামী চাকরির জন্য আলাদা শহরে থাকে বিধায় তোর প্রতি ভালোবাসা কম অনুভব করছে। তুই বরং তোর স্বামীর সাথে একসাথে থাকার কথা বল, তাহলে সব ঠিক হয়ে যাবে। মায়া বলল, আচ্ছা মা, আমিও তাই ভাবছিলাম, ওর সাথে যদি সব সময় একসাথে থাকতে পারতাম। মায়ার মা তাকে এই বিষয়ে বুদ্ধি দেয়। মায়া সব কথা শোনে। মূলত পলাশ চাকরি সূত্রে বিভিন্ন শহরে থাকে, মাসে 2 বার বাসায় আসে। তবে বিয়ের আগেই এই বিষয় মায়াকে পলাশ জানিয়ে দিয়েছিল। বিয়ের পর তার মা যতদিন বেঁচে আছে ততদিন মায়াকে এখানেই থাকতে হবে। সে মাসে 2 বার বা 3 বার বাসায় আসবে। মায়ার পরিবার এসব কথা জেনেই বিয়েতে রাজি হয়েছে। তবে এবার মায়া মায়ের কথা শুনে রাতে পলাশকে বলে, পলাশ, আমার মনে হয় আমরা দূরে থাকি বিধায় আমাদের মনের অমিল দেখা দিচ্ছে, সেজন্য সমস্যা হচ্ছে। তাই বলছি কি, তুমি আমাকে তোমার সাথে ওখানে নিয়ে চলো। আমরা একসাথে সব সময় থাকলে আমাদের মধ্যে কোনো ঝামেলা হবে না। মায়ার এই কথা শুনে পলাশ বলল, প্রথমত আমাদের মধ্যে ঝামেলা এই জন্য হচ্ছে না যে আমরা দূরে থাকি। দ্বিতীয়ত আমি তোমাকে বিয়ের আগেই বলেছি আমার মায়ের সাথে একসাথেই তোমাকে থাকতে হবে। তাহলে এখন আমার সাথে চলে যাওয়ার কথা আসছে কিভাবে? পলাশের এই কথা শুনে মায়া কষ্ট পায়। সে নিজেকে সামলে শান্ত গলায় বলে, আমি কিছু জানি না পলাশ, আমি তোমার থেকে দূরে থাকতে পারবো না। আমি তোমার সাথে একসাথে থাকতে চাই, এতে আমাদের মাঝে দূরত্ব তৈরি হচ্ছে। পলাশ বলল, আমরা তো একসাথেই আছি। আমি প্রতি 15 দিন পর 2 দিন বাসায় থাকছি। তাছাড়া বাকি যেটুকু সময় দূরে থাকি তখন ফোনে কানেক্ট থাকার চেষ্টা করি। তাহলে আমাদের মাঝে দূরত্ব তৈরি হচ্ছে কোথা দিয়ে? পলাশের সাথে এক কথা 2 কথায় মায়ের আবার তর্ক বেঁধে যায়। মায়া কথা প্রসঙ্গে একবার বলে ফেলে, মায়ের কথায় হয়তো ঠিক, তুমি ওখানে আলাদা সংসার করছো হয়তো, নয়তো ওখানে আমাকে নিবে না কেন? পলাশ বলল, কি, তোমার মা এসব কথা তোমার কানে ঢুকিয়েছে? দেখো, আমি তোমাকে আগেও কয়েকবার বলেছি, আবারও বলছি, এটা তোমার সংসার। এখানে তুমি তোমার বুদ্ধিতে কাজ করো, তোমার মায়ের কথায় ওঠা বসা বাদ দাও। আর তুমি সেটা না করে তোমার মায়ের কুবুদ্ধিতে উল্টাপাল্টা কথা বলছো। মায়া রেগে মেগে সেখান থেকে চলে যায়। পলাশ হতভম্ব হয়ে যায়। সে নিজের শাশুড়িকে ফোন দেয়। মায়ার মা ফোন রিসিভ করলে পলাশ বলে, দেখুন মা, আপনার মেয়ে সুখে থাকুক, সংসারটা সুন্দরভাবে করুক, এটা চাইলে দয়া করে তাকে কোনো ভুল পরামর্শ দিবেন না, এটা আমার অনুরোধ। মায়ার মা এখানে অভিনয় করে জানতে চায় সে কি করেছে, পলাশ এভাবে কেন তাকে বলছে। পলাশ পুরো ঘটনাটা বললে মায়ার মা বলে, মায়া ছেলে মানুষ, সে মায়াকে বুঝাবে যাতে এ ধরনের কোনো কাজ না করে। পলাশ এসব শুনে ফোন রাখে। পরবর্তী দিন পলাশ তার কাজের জায়গায় চলে যায়। তখন মায়ার মা তাকে ফোন দিয়ে বলে, এভাবে পলাশ মানবে না, সেজন্য তার উচিত পলাশের মাকে দিয়ে পলাশকে রাজি করানো। মায়া তার মায়ের কথা মতো সেটাই করে। এক পর্যায়ে সে তো পলাশের মায়ের সাথে খারাপ ব্যবহার করা শুরু করে। পলাশের মা না পেরে পলাশকে সব বলে দেয়। এসব নিয়ে পলাশ এবং মায়ের মাঝে তর্ক বিতর্ক শুরু হয়। দীর্ঘদিন এভাবে চলার পর একদিন ঝগড়ার মাঝে মায়া বলে, হয় আমাকে আলাদা সংসার দাও, নাহলে মাস শেষে তোমার বেতনের সব টাকা আমার হাতে তুলে দাও। আমার সাথে থাকতে হলে তোমাকে এটা করতে হবে। পলাশ দ্বিতীয় শর্তে রাজি হয়। তার কথা, মাস শেষে টাকা তার হাতে তুলে দিবে। সে সেখান থেকে তার খরচ, পলাশের মায়ের খরচ তার হাতে দিবে। এখানে প্রথমে মায়া রাজি হলেও পরে তার মায়ের সাথে কথা বললে তার মা শাশুড়িকে মাস শেষে টাকা দেওয়ার বিষয়ে রাজি হতে বারণ করে। এটা নিয়ে আবারও পলাশ এবং মায়ার মাঝে তর্ক শুরু হয়।
পলাশ এক পর্যায়ে বলে, দেখো এমন পাগলামো করো না, আমি প্রতি সপ্তাহে বাড়ি আসবো, তোমার সকল খরচ সকল চাহিদা মেটাবো। প্লিজ তাও এভাবে আলাদা হয়ে যাওয়ার কথা বলো না, আর নয়তো আমার মাকে টাকা দিতে বারণ করো না। প্লিজ আমার বিষয়টা বোঝার চেষ্টা করো, তিনি আমার মা, তার মাস শেষে একটা খরচ অবশ্যই লাগে, আর তাকে এখানে একা রেখে আমি তোমাকে নিয়ে অন্য জায়গায় আলাদা থাকতে পারবো না। আমি আমার মায়ের একমাত্র সন্তান, বিষয়টা বোঝার চেষ্টা করো। আমি ছাড়া আর তার কে আছে? আমি না দেখলে তাকে দেখবে কে? মায়া সব কথাই রাজি হয় না, তার মা তাকে আগেই বলে দিয়েছিল পলাশ এভাবে তাকে নানা ভুলভাল কথা বুঝাবে। এই নিয়ে পলাশ এবং মায়ের মাঝে রোজ ঝগড়া শুরু হতো, যার ফলে কয়েক মাসের মাঝেই তাদের সম্পর্কে তিক্ততা ভরে ওঠে। একসময় পলাশ মায়াকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয়, সেই সাথে জানাই, আমি তোমার মতো মেয়ের সাথে সংসার করব না, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। এই কথা শুনে মায়ার মা পলাশকে বলে, আমার মেয়ে ভেসে আসেনি যে তুমি আমার মেয়েকে চাইলে ডিভোর্স দিয়ে দিবে, বরং আমার মেয়ে চাইলে তোমার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা দিতে পারে। মায়ার মায়ের এই কথার ভরসায় মায়া ও পলাশকে নারী নির্যাতনের মামলা দেওয়ার ভয় দেখায়। এসব শুনে পলাশ আরও রেগে যায়, অতঃপর সে পুরোপুরি ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। মায়াকে বলে দেয় তার বিরুদ্ধে মামলা দিতে, পলাশকে মামলা দিয়ে যা করার করুক, পলাশ আর মায়াকে ঘরে তুলবে না। একসময় যখন মায়া এবং মায়ার মা বুঝতে পারে সত্যিই পলাশ মায়াকে ডিভোর্স দিয়ে দিবে, তখন তারা ডিভোর্স নিতে অস্বীকার জানায়, সে ডিভোর্স নিবে না। মূলত মায়ের মা বুঝেছে একবার মেয়ের গায়ে ডিভোর্সের ট্যাগ লাগলে সমাজে চালা কঠিন হয়ে যাবে, সেজন্য মেয়েকে বুঝিয়েছে। তবে তাদের বুঝতে দেরি হয়ে গেছে। পলাশ তার সিদ্ধান্তে অটল, সে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করবে না বলে জানিয়ে দেয়। পরিশেষে মায়া পলাশের বিরুদ্ধে মামলা দিয়েও তাদের ডিভোর্স আটকাতে পারেনি। প্রায় 2 বছর মামলা চলার পর পলাশ এবং মায়ার ডিভোর্স হয়ে যায়। যদিও মামলার জন্য পলাশকে অনেক টাকা খরচ করতে হয়েছে, তবুও সে মায়াকে ডিভোর্স দিয়েই দিল। এই গল্পটা শেয়ার করার একটাই উদ্দেশ্য, আমাদের সমাজে মায়ার মায়ের মতো অনেক মানুষ আছে যারা নিজের বিবাহিত মেয়ের সংসারে বড্ড বেশি নাক গলায়, যার ফলে মায়ার গায়ে লাগে ডিভোর্সের তাকমা। ডিভোর্সের সময় মায়া যদিও নিজের ভুল বুঝতে পেরেছিল, সে পলাশের কাছে বারবার ক্ষমা চেয়ে ফেরত যেতে চেয়েছিল তার জীবনে, তবে মায়ার নিজের ভুল বুঝতে অনেকটা সময় লেগে গেছে। একটা সম্পর্ক যখন অতিরিক্ত তিক্ততায় ভরে যায়, তখন সেখানে ভালোবাসা মূল্যহীন হয়ে যায়। মায়া তার এবং পলাশের সম্পর্ককে এমন পর্যায়ে নিয়ে গেছে যে পলাশের তার প্রতি থাকা ভালোবাসা শেষ হয়ে গেছে। এখানে মূলত দোষটা মায়ার মায়ের। আমাদের সমাজে মায়ার মায়ের মতো অনেক মহিলা আছে যারা নিজের মেয়ের সুখের সংসারে একটু বেশি মাথা ঘামায়, তাদের মেয়েদের সংসার জীবনে এভাবেই সমাপ্ত হয়। এই সমাজে যেমন সুখের সংসার ধ্বংসকারী শাশুড়ি ননদ আছে, তেমন মায়ার মায়ের মতো কিছু মাও আছে যাদের জন্য পলাশ এবং মায়ার মতো দম্পতিদের সূচনা বিবাহ নামক পবিত্র বন্ধন দিয়ে হলেও শেষ হয় তালাক নামক একটি ব্যাধি দিয়ে। ধন্যবাদ সবাইকে।